ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। উক্তিটি আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে যিনি পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতেই। বর্তমানে তিনি ভারতের আতিথেয়তায় দেশটিতে অবস্থান করছেন। সেই স্বৈরা শাসকের উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে ভারতকে কি দিয়েছেন শেখ হাসিনা। এনটিভির অনুসন্ধান বলছে, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি এবং 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দাবি, এসব চুক্তি এবং সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ। ফলে চুক্তিগুলো পর্যালোচনায় উদ্বেগের কথা জানিয়েছেন সরকারের একাধিক উপদেষ্টা। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি জোরে সোরে আলোচনায় আসে। সে সময় স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী এবং আমলাদের মুখে মুখে ছিল সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ের মতো হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতি, এবং অনেকে দেশটিকে খুব শিগগির ইউরোপ আমেরিকার দেশের সঙ্গেও তুলনা হবে বলে প্রচারণা শুরু করে দিয়েছিলেন। ভারতকে ট্রানজিট দিলে এই সম্ভাবনার দ্বারে খুব অল্প সময়েই পৌঁছাবে বলে আলোচনা হচ্ছিল। যদিও ওই সময় প্রস্তাবিত ট্রানজিটের বিপক্ষে বিএনপি সহ বিরোধী দল এবং মতের মানুষ তুমুল আন্দোলন করে তোলে। তাতে ভ্রুক্ষেপ না করে নিজ সিদ্ধান্তের পথে হেঁটে যায় শেখ হাসিনা সরকার। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারত এবং বাংলাদেশ প্রথম নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে 2010 সালের নভেম্বর মাসে। এর আগে নৌ মন্ত্রণালয় চুক্তির খসড়া পর্যালোচনা করে মতামত চেয়ে তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় নেতিবাচক মতামত দিয়ে কিছু পর্যবেক্ষণ সহ 3 দফায় চুক্তির খসড়াটি নৌ পরিবহন মন্ত্রণালয় ফেরত পাঠিয়ে দেয়। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ সূত্র বলছে, নৌ পরিবহন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো ধরনের শুল্ক বা ট্যারিফ আরোপের বিষয়টি চুক্তির খসড়ায় উল্লেখ করেনি। শেষ পর্যন্ত চতুর্থ দফায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আইন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার চুক্তির পক্ষে মতামত দিতে বাধ্য হয়। আইন মন্ত্রণালয়ের অভিমতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার কথাটি উল্লেখ করে বলা হয়, বিভিন্ন দেশের ট্রানজিট চুক্তির খসড়া পর্যালোচনা করে দেখা গিয়েছে বিনা শুল্কে ট্রানজিট দেওয়ার উদাহরণ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় অর্থ উপদেষ্টার টেলিফোনে দেওয়া পরামর্শের আলোকে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তির খসড়া পর্যালোচনা করে অভিমত দেওয়া গেল। তারপরও চুক্তিটি সম্পাদনের আগে এই সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এবং ট্রিটি সমূহ গভীরভাবে পর্যালোচনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এই সংক্রান্ত অনুচ্ছেদ অনুসরণ করার অনুরোধ জানানো হলো। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 2010 সালের চুক্তির আওতায় 2015 সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয়। এই প্রোটোকলের মাধ্যমে ভারতকে বাংলাদেশের 4টি নদীপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এতে করে ভারতের কলকাতা এবং মুর্শিদাবাদকে বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক এবং রেল ট্রানজিটও আদায় করে নিয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্যগুলো বাংলাদেশের সড়ক, রেল এবং জলপথে আখাউড়া, আশুগঞ্জ এবং আখাউড়া হয়ে ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ে যাচ্ছে। বাংলাদেশের স্থল এবং জলভাগ ব্যবহার করে নৌপথ, সড়কপথ এবং রেলপথে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে কি পরিমাণ অর্থ বাংলাদেশ সরকার পেয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। প্রতিশ্রুতি অনুযায়ী ভারতকে ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি কেন, এমন প্রশ্ন ছিল নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। জবাব দেওয়ার জন্য তিনি 2 দিন সময় নেন। তৃতীয় দিনে এনটিভি অনলাইনকে ওই কর্মকর্তা জানান, আসলে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে কি পরিমাণ অর্থ পেয়েছি তার হিসাব করা হচ্ছে। ট্রানজিট চুক্তির পর প্রায় 14 বছর পার হতে চলেছে। দেশটি যেহেতু সিঙ্গাপুরের মতো উন্নত হয়নি, তাই শুল্ক এবং ট্যারিফ বাবদ খুব বেশি কিছু পেয়েছি তা বলা যাবে না। ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের সুবিধা পায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের এই 2টি বন্দর ব্যবহারের জন্য ভারত বহু বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল।
2015 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সংক্রান্ত প্রোটোকল সই হয়। এই প্রোটোকলের আওতায় 2018 সালের অক্টোবর মাসে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দরগুলোতে পৌঁছানো পণ্যসমূহ বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে সড়ক, রেল এবং জলপথে আখাউড়া হয়ে ত্রিপুরা, তামাবিল হয়ে মেঘালয় এবং সুতারকান্দি হয়ে আসামে এবং বিবির বাজার হয়ে সীমান্তপুর অর্থাৎ আসাম আনা করতে পারে। 2023 সালের 25শে এপ্রিল ভারতের চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পাদিত এগ্রিমেন্ট অন দ্য নিউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস ফ্রম ইন্ডিয়া এর আওতায় উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট পণ্যের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে এই আদেশ জারি করা হয়েছে। ফলে ভারত বন্দর দুটি ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে। চট্টগ্রাম আখাউড়া আগরতলা, মোংলা আখাউড়া আগরতলা, তামাবিল ডাউকি, শেওলা সুতারকান্দি এবং বিবির বাজার সীমান্তপুর রুটে 16টি ট্রানজিট রুট খোলা হয়েছে। আন্তর্জাতিক অভিন্ন নদী তিস্তার উজানে গজলডোবা সহ কয়েকটি স্থানে বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলছে। এতে শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানি প্রবাহ একেবারেই তলানিতে, ফলে বাংলাদেশের গোটা উত্তরাঞ্চল কৃষি উৎপাদন ব্যাহত হয়। বাংলাদেশ 1983 সাল থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করে আসছে। ভারতও একের পর এক প্রতিশ্রুতি দিয়েও পানি বন্টন চুক্তি করছে না, উল্টো আন্তর্জাতিক নদী শাসন আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করে নিচ্ছে। 2019 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ। সফরে দুই শীর্ষ নেতার বৈঠকের আলোচ্য সূচিতে তিস্তা চুক্তির খসড়া তো দূরের কথা, আন্তর্জাতিক এ নদীর পানির প্রবাহের কথাটি ওঠেনি। উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আবদার ফেলতে পারেননি। দ্বিপাক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 1.82 কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই চুক্তির আগে শেখ হাসিনা জাতীয় সংসদ এবং মন্ত্রিসভার অনুমোদন নেননি বলে অভিযোগ ওঠে। পানি বিশেষজ্ঞরা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়িতে আর বাংলাদেশের ভেতরের 116 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। কাজেই এই নদীর পানির ওপর ভারতের কোনো অধিকার নেই। এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, তিস্তা হচ্ছে একটি আন্তর্জাতিক নদী। ভারত চাইলেই একতরফাভাবে এই নদীর পানি প্রত্যাহার করতে পারে না। এটি আন্তর্জাতিক নদী শাসন আইনের স্পষ্ট লঙ্ঘন, কিন্তু ভারত সেটাই করে আসছে বছরের পর বছর ধরে। এই চুক্তির পর দেশে ফিরে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করে সমালোচনার জবাব দেন। ভারতকে ফেনী নদীর পানি দেওয়ার পক্ষে সাফাই গিয়ে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ফেনী নদীর উৎপত্তি স্থল বাংলাদেশ হলেও এটি একটি সীমান্তবর্তী নদী। নদীর কিছু অংশ ভারতের সীমান্তেও লেগেছে, ফলে ত্রিপুরার মানুষকে কিছু পানি খাওয়ার জন্য দিচ্ছি। এই বিশাল নদীর পানি ভারতকে দেওয়ার ফলে এত চিৎকার করা হচ্ছে কেন? ভারত পান করার জন্য কিছু পানি চেয়েছে, আমরা দিয়েছি। এটা নিয়ে কিছু মানুষ খুব সমালোচনা করছে এবং লেখালেখি করছে, আর বিএনপি তো সমালোচনা করেই চলেছে। তারা এটা নিয়ে সমালোচনা করছে কোন মুখে? মাসে 700 কোটি টাকার ক্ষতি করে মোদির বন্ধু আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট। তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও ভারত থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানির চুক্তি করে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালে তার নয়াদিল্লি সফরের সময় ভারতের আদানি পাওয়ারের সাথে চূড়ান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত গৌতম আদানি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তিনি আদানি পাওয়ারের মালিক। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ঢাকা সফরের সময় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রথম চুক্তি হয়। দেশের বিদ্যুৎ এবং জ্বালানি বিশেষজ্ঞদের অভিমতে ভারতের আদানির সঙ্গে সম্পাদিত এই চুক্তি দেশের স্বার্থে নয়, ভারতীয় প্রতিষ্ঠান আদানির স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পাদন করা হয়েছে এবং সামাজিক সংগঠন বারবার দাবি করে আসলেও এই চুক্তিটি প্রকাশ করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, এই চুক্তিতে কিছু নিয়ম এবং বিধান বজায় রাখতে পারলে বিদ্যুৎ আমদানি খরচ আরও অনেক কমে যেত। বর্তমানে প্রতি মাসে প্রায় অতিরিক্ত 700 কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে বাংলাদেশকে। বিদ্যুৎ আমদানির কয়েকটি অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, চুক্তিতে যে ট্যারিফের কথা বলা হয়েছে তা আমাদের স্থানীয়
কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় মূল্যের প্রায় দ্বিগুণ। চুক্তি অনুযায়ী আগামী 25 বছরে ভারতের আদানি পাওয়ারকে বাংলাদেশ প্রায় 23.87 বিলিয়ন ডলার দিতে হবে, যা বর্তমানে বাংলাদেশের সমুদয় রিজার্ভের চেয়েও বেশি। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের আদানি পাওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত 11টি চুক্তি খতিয়ে দেখতে বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনা সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যেই 11টি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত সব নথিপত্র তলব করেছে। বাংলাদেশে লাখো বেকার চাকরির জন্য ঘুরছেন। শিক্ষিত বেকার তরুণরা ভারত চাকরি প্রত্যাশায় অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরের নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছে। কেউ আবার লিবিয়ার কারাগারে কিংবা থাইল্যান্ডের গহীন অরণ্যে রোধন করে চলেছেন। তাই বাংলাদেশে ভারতের কয়েক লাখ মানুষ বৈধ এবং অবৈধভাবে চাকরি করছেন। ভারতের রেমিটেন্স প্রদানকারী দেশগুলোর মধ্যে শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ তথ্য বলছে, 2020-21 অর্থবছরে দেশে কর্মরত বিদেশিরা 9.40 লাখ ডলারের সমপরিমাণ অর্থ নিজ দেশে পাঠিয়েছে। 2021-22 অর্থবছরে যা দাঁড়ায় 11.50 লাখ ডলারে। আর এই টাকা পাঠানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে ভারতীয়রা। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত অর্থবছরে 4.40 লাখ ডলার রেমিটেন্স গেছে ভারতে, যা দেশের বাইরে যাওয়া রেমিটেন্সের মধ্যে সর্বোচ্চ। অসংখ্য বাংলাদেশি বেকার থাকলেও বাংলাদেশের শ্রম বাজারে বিপুল সংখ্যক ভারতীয় কাজ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব এবং বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গত 26 জানুয়ারি এক আলোচনায় তিনি বলেন, ডকুমেন্টেড ভারতীয়রা কাজ করছে। আনঅফিশিয়ালি বাংলাদেশ থেকে 5 বিলিয়ন ডলার ভারতে রেমিটেন্স যায়। এক প্রশ্নের জবাবে সাবেক এই সচিব বলেন, ডকুমেন্টেড করলে কিছু ঝামেলা আছে। বিভিন্ন কোম্পানি যারা তাদেরকে নিয়োগ দেয় তারা হয়তো ভাবে বাংলাদেশি নেওয়ার থেকে ভারতীয় নিয়োগ দিলে তাদেরকে এত অধিকারের ব্যাপারে চিন্তা করতে হবে না, তারা যখন তখন চাকরি ছেড়েও যাবে না। বাংলাদেশের চাকরির বাজার নিয়ে কাজ করা সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো bdjobs.com। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহিম মাসরুর বলেন, কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়রাই শীর্ষে, তারপরে শ্রীলঙ্কা, চীন, থাইল্যান্ড। এদের মধ্যে 60% ওয়ার্ক পারমিট নেই। অধিকাংশই অবৈধভাবে কাজ করেন। তাদের পেমেন্টও এখানে করা হয় না। ভারতীয় হলে তার পেমেন্ট ভারতেই দেওয়া হয়। যারা নিয়োগ করেন তারা এরকম একটা সিস্টেম গড়ে তুলেছেন। প্রতি বছর দেশের স্কুল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের 1.89 লক্ষ শিক্ষার্থীর জন্য 23 কোটির বেশি কপি বইয়ের প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এসব পাঠ্য বইয়ের যোগান দেয়। এনসিটিবির বই ছাপানোকে কেন্দ্র করে দেশে একটি বিশাল প্রকাশনা শিল্প গড়ে ওঠে। এই শিল্পের সঙ্গে দেশের কয়েক লাখ মানুষ যুক্ত হয়। কাগজ আমদানি, ছাপাখানা তৈরি, বই ছাপানো, বাধাই এবং সরবরাহের কাজে সরগরম থাকত রাজধানীর বিভিন্ন এলাকা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষার্থীদের এসব পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়। শেখ হাসিনার আমলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করায় প্রথম দিকে ব্যাপক আন্দোলন করে দেশের ছাপাখানার মালিক এবং কর্মীরা। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জন্য প্রাথমিকের প্রায় 1 কোটি পাঠ্য বই ছাপানোর কাজ পায় ভারতীয় পীতম্বর বুকস প্রাইভেট লিমিটেড এবং পাইওনিয়ার প্রিন্টার্স নামের 2 প্রকাশনা প্রতিষ্ঠান। দেশের প্রকাশকদের বাদ দিয়ে ভারতীয় প্রকাশকদের বই ছাপাতে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ব্যাপক সমালোচনার পর গত 28 অক্টোবর ভারতীয় প্রতিষ্ঠানকে দেওয়া বই ছাপানোর কার্যাদেশ বাতিল করে অন্তর্বর্তী সরকার নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্তের কথা জানায়। ভারতের কবজা থেকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ বাংলাদেশে পুরোপুরিভাবে ফিরে আসায় দেশের প্রকাশনা শিল্প ফের সরগরম হয়ে উঠবে বলে আশা করেছেন প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সার্বভৌমত্বকে হুমকি রেখে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি। 2014 সালে শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসার পরপরই ভারতের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করতে যাচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে থাকে। এ ধরনের একটি চুক্তি হলে বাংলাদেশ সিকিম এবং হায়দ্রাবাদের মতোই স্বাধীনতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিকিম এবং হায়দ্রাবাদ দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল। বিভিন্ন চুক্তির বেড়াজালে ফেলে ভারত এ দুটি দেশকে নিজেদের অঙ্গরাজ্য হিসেবে দখল করে নেয়। বিভিন্ন মহলের আপত্তি এবং প্রতিবাদ উপেক্ষা করে শেখ হাসিনা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেন। 12 মে দেশের একটি প্রভাবশালী দৈনিক এই চুক্তি নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়েছে, প্রতিরক্ষা সহযোগিতায় ঋণ বাস্তবায়ন এবং সার্বিক সহযোগিতার বিস্তার ঘটাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ সরকারকে
বাংলাদেশ সরকারকে ভারত প্রতিরক্ষা খাতে যে 500 মিলিয়ন ঋণ দিয়েছে, কিভাবে সেই অর্থ ব্যয় হবে তার রূপরেখা ঠিক করা ছাড়াও সই হয়েছে আরও 3টি সমঝোতা স্মারক। বাংলাদেশ হাইকমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ রহমানের নেতৃত্বে এক প্রতিনিধি দল এই বিষয়ে বৈঠক করে ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রর সঙ্গে। ভারত যদি সেসব তৈরি করে তাহলে দুই দেশের সম্মতিতে তা কেনাবেচা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রয়োজন ভিত্তিক চাহিদাপত্র ভারতকে দেবে। তা পাওয়ার পর ঠিক হবে ভারত কি কি সরবরাহ করতে পারে। হাইকমিশন সূত্রের খবর, প্রতিরক্ষা খাতে যে $50 কোটি ভারত ঋণ দিচ্ছে তার পুরোটাই যে ভারত থেকে আমদানির মাধ্যমে খরচ করতে হবে তা নয়। চুক্তির একটা অংশ প্রায় 35% তৃতীয় দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে বাংলাদেশ খরচ করতে পারে। তবে সেক্ষেত্রে বাংলাদেশকে ভারতের অনুমতি নিতে হবে। দুই দেশের মধ্যে অন্য যে 3টি সমঝোতা স্মারক সই হয়েছে তার 2টি বাংলাদেশের সঙ্গে ভারতের নৌবাহিনীর। খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর শিপ ইয়ার্ডের সঙ্গে যৌথভাবে নৌজাহাজ তৈরি করা এই 2 বোঝাপড়ার লক্ষ্য। চতুর্থ সমঝোতায় দুই দেশের সামরিক স্কুলের শিক্ষার্থী বিনিময় নিয়ে। এর ফলে শুরু থেকেই পরস্পরকে চেনা জানার সুযোগ হয় এবং সম্পর্কের উন্নতি ঘটে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আগে থেকেই প্রশিক্ষণ বিনিময় চালু আছে দুই বাহিনীর মধ্যে সামরিক মহড়াও। তার ব্যাপ্তিও ঘটছে। এই সমঝোতা স্মারক তার পরিধি আরও বাড়াবে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতার বিষয়টি বাংলাদেশের কাছে যথেষ্টই স্পর্শকাতর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে থেকেই এই সমঝোতা নিয়ে বাংলাদেশে বিতর্ক সৃষ্টি হয়। প্রতিরক্ষা চুক্তি সই হলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে কিনা সেই সংশয় বিভিন্ন মহল প্রকাশও করেছিল। কিন্তু সেই সব আশঙ্কা উপেক্ষা করে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয়। বাংলাদেশের মূল ভূখণ্ডের 3 পাশের প্রায় পুরোটাই ভারত দ্বারা বেষ্টিত। সচিব বিনয় মোহন কাত্রা সাংবাদিকদের এই চুক্তির কথা জানান। $500 মিলিয়ন চুক্তিটির বিষয়ে প্রতিরক্ষা সচিব সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা LOCর লাইন অফ ক্রেডিট অধীনে প্রথম চুক্তিটি এই সপ্তাহের শুরুতে স্বাক্ষরিত হয়েছে। আমি নিশ্চিত যে আপনারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সামান্য পরিমাণে হলেও এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। তিনি আরও বলেন, প্রতিরক্ষা LOC হলেও এটি উন্নয়ন অংশীদারত্ব কাঠামোর একটি অংশ। নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও এর ভূমিকা আছে। এই প্রচেষ্টা প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ আরও উন্মুক্ত করবে বলেও আশা প্রকাশ করেন বিনয় মোহন কাত্রা। সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার নতজানু নীতি। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের মন্ত্রীসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য বাংলাদেশ এবং ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর মতো কিংবা বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষীয় সম্পর্কের রক্তের রাখি বন্ধনে আবদ্ধ। কেউ বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, অথচ সীমান্তে ভারতীয় বাহিনীর BSF এর গুলিতে অসংখ্য বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। হতভাগা ফেলানিকে গুলি করে হত্যার পর তার মৃতদেহ কাঁটাতারের বেড়ার ওপর ঝুলিয়ে রেখেছে। ভারতীয় বাহিনীর গুলিতে সীমান্তে মানুষ মারা গেলেও বাংলাদেশের মন্ত্রীরা এর জন্য উল্টো নিহতদেরই দায়ী করে বক্তব্য দিয়েছেন। তারা BSF-কে মোটেও দায়ী করতে রাজি ছিলেন না। চরিত্র যদি ভালো না হয় পরের দোষ দিয়ে লাভ নেই। এখানে দোষ বাংলাদেশি নাগরিকদেরই। সুতরাং সরকারের কিছুই করণীয় নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর 2009 সালে 15 বছরে প্রায় 500 বাংলাদেশি নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বাংলাদেশ কখনোই এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। বরাবরই শেখ হাসিনা সরকার নতজানু নীতি অনুসরণ করে চলেছে। দেশে ঢুকে বিজিবি সদস্যকে হত্যার পর লাশ নিয়ে গেলেও চুপ ছিলেন শেখ হাসিনা। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে সুখ্যাতি পায় ডামি নির্বাচন নামে। এই ডামি নির্বাচনের মাধ্যমে টানা 4 বারের মতো প্রধানমন্ত্রীর মসনদে বসেন শেখ হাসিনা। এই নির্বাচনেও শেখ হাসিনাকে প্রত্যক্ষ সমর্থন দেয় ভারত। নির্বাচনের আগে ভারতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরকে ডেকে ভারতীয় কর্তৃপক্ষ প্রেসক্রিপশন দিয়েছেন বলে দাবি ওঠে। দেশে ফিরে এই দাবি তোলেন তিনি নিজেই। যদিও ভারতের প্রেসক্রিপশন প্রকাশ করতে ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে বলেও সাংবাদিকদের জানান জাপা চেয়ারম্যান। ক্ষমতায় বসে শেখ হাসিনা ভারতের প্রতি কতটা অনুগত তার পরীক্ষাও নেওয়া হয়। নির্বাচনের 2 সপ্তাহ পর 22 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবি সদস্য করে গুলি করে হত্যা করে তাদের মৃতদেহ ভারতে নিয়ে যায়। অবশ্য 2 দিন পর ভারত বিজিবি সদস্যের মরদেহ ফেরত দেয়। বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ঢুকে প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্যকে হত্যা করে লাশ নিয়ে যাওয়ার ঘটনায় দেশের মানুষের মনে ক্ষোভ জন্মালেও চুপ ছিলেন শেখ হাসিনা। এভাবে পরীক্ষার খাতায় অনেকটাই এগিয়ে যান স্বৈরশাসক।
পরে সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা আমার কাছে এমন একটি প্রশ্ন করেছেন, সেটাও মিডিয়াতে আনবেন না। এই বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখভাল করছেন। বিষয়টি নিয়ে ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছেও প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে হাসান মাহমুদ বলেছেন, এমন কোনো ঘটনা আমি এখনো শুনিনি, আগে জেনে পরে আপনাদের প্রশ্নের জবাব দেব। যদিও এরপর এ বিষয়ে আর কোনো উত্তর দেননি হাসান মাহমুদ। তবে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এমন ঘটনায় আমাদের বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্কে কোনো সমস্যা হবে না। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত থেকে সরে আসেন শেখ হাসিনা, কিন্তু কেন? 2009 সালের 25শে ফেব্রুয়ারি অন্য দিনের মতোই সোনালী আভা ছড়িয়ে পূর্ব দিগন্তে সূর্য ওঠে। কর্মব্যস্ত দিন শুরু হয়েছে মাত্র, তখনই সবাইকে হতবাক করে দিয়ে নরকে পরিণত হয় রাজধানীর বিডিআর সদর দপ্তর। মাত্র 36 ঘন্টার ব্যবধানে বিডিআর-এর তৎকালীন মহাপরিচালক সহ ডিজি, দেশের মেধাবী 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয় এই বিদ্রোহে। বিডিআর হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশের সীমান্তকে অরক্ষিত করে তোলা। আর এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পেছনে প্রকাশ্যভাবে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন ছিল বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এ কারণেই এই ঘটনার আর আন্তর্জাতিক কোনো তদন্ত হয়নি বলেও অভিযোগ ওঠে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল মোয়েন ইউ আহমেদও তদন্তের দাবি জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয়, যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি? এই তদন্তে ওই সময় সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতকে সরাসরি দায়ী করেন প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক ডিজি মেজর জেনারেল অব মইনুল ইসলাম, যিনি বিডিআর হত্যাকাণ্ডের পরপরই বিজিবি মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাকে এ বিষয়ে 3টি প্রশ্ন করা হয়েছিল। প্রথম প্রশ্নে ইন্ডিয়ানদের প্রসঙ্গ এলো কেন? এর উত্তরে মইনুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে ইন্ডিয়ান বিএসএফ পাক বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বর্ডারের খুব কাছে অবস্থান নিয়েছিল। যুদ্ধের পর ইন্ডিয়ান বিএসএফ কয়েকটি ঘাঁটি ছেড়েছিল, আবার কোথাও কোথাও ছাড়েনি। বিডিআরের তুলনায় ইন্ডিয়ান বিএসএফ দুর্বল ছিল, কারণ বিএসএফ এর কমান্ডিংয়ে আর্মি ছিল না, কিন্তু বিডিআরের কমান্ডে ছিল আর্মি। ইন্ডিয়ান বিএসএফ তাদের ক্যাম্পের সীমা পেরিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি বিউপিতে অবস্থান করছিল সেই মুক্তিযুদ্ধ চলাকালে। 1975 সালের পর 1981 সালের আগে ইন্ডিয়ান বিএসএফকে বাংলাদেশের বিউপি ছাড়তে বাধ্য করার জন্য বেশ কয়েকটি অপারেশন শুরু হয়েছিল। অপারেশনে ইন্ডিয়ান বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছিল। ইন্ডিয়া এনকাউন্টার কখনো করেনি বা করতে পারেনি, সেই সক্ষমতা বিএসএফ এর ছিল না, সেই সুযোগও বিএসএফ পায়নি। ইন্ডিয়া সব সময় চেয়েছিল কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা যায়। পিলখানা হত্যাকাণ্ড ছিল মোক্ষম সময়। সেনাবাহিনীর সবগুলো মেধাবী কর্মকর্তাকে 2 দিনের মধ্যে গুলি করে মেরে ফেলা হলো। এটা সবাই সেভাবেই দেখে। এই বিষয়টিও তখন আমলে নেওয়া জরুরি ছিল, বিভিন্ন পক্ষ থেকে কোথাও এসেছিল। এর উপর পিলখানার পরিস্থিতি, বিশেষ করে অস্ত্রাগারের পরিবেশ দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছিল এটি পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার পেছনের লোকজন 20 থেকে 21 দিন আগেই এখানে ঢুকেছিল। দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে ইন্ডিয়ার সম্পৃক্ততার আলামত এবং অন্য কারো সম্পৃক্ততা বিষয়ে জানতে চাইলে মইনুল ইসলাম বলেন, ইন্ডিয়া সবসময় বিডিআর এর কমান্ডিংয়ে আর্মি এবং 1981 সালের আগের বেশ কয়েকটি অপারেশন এবং পরবর্তীতেও বেশ কয়েকটি অপারেশন নিয়ে প্রতিশোধ পরায়ণ ছিল। তারা চেষ্টাও করেছিল। এখানেই পরিষ্কার এখানে ইন্ডিয়ার ইন্ধন ছিল। তিনি আরও বলেন, আমরা যখন বিডিআর রিফর্ম করি তখনও ইন্ডিয়ানদের অনেক বাধার মুখে পড়েছি। আর্মি কেন বিডিআরকে কমান্ড করে এটাও ইন্ডিয়া সহ্য করতে পারতো না। সঠিক তদন্ত করলে নিশ্চয়ই বেরিয়ে আসতো, আরও অনেকের সম্পৃক্ততা ছিল তাও বেরিয়ে আসতো। মইনুল ইসলাম বলেন, স্থানীয় রাজনৈতিক একটি পক্ষের সম্পৃক্ততা ছিল। বিদ্রোহের আগে বেশ কয়েকবার স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা সদর দপ্তরে বিভিন্ন ক্যাম্পে দায়িত্ব পালনকালে অসৎ উপায় অবলম্বনের দায়ে বিডিআরের অভিযুক্ত জওয়ানদের পক্ষে দাবি নিয়ে যেতে দেখা গিয়েছে। বিদ্রোহের দিন বিডিআরের কিছু লোক রিভেঞ্জ নিয়েছিল। আশপাশের বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ছিল। কেন বিডিআর আর্মি অফিসার দ্বারা পরিচালিত হবে এসব নিয়ে কথাও বলেছেন তারা। ঘটনার দিন পিলখানায় গোলাগুলি চলেছে, আশেপাশের সাধারণ মানুষ জীবন নিয়ে নিরাপদে সরে যাচ্ছিলেন। আর পাশেই বিদ্রোহীদের পক্ষে আজিমপুরে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ রাস্তায় মিছিল করেছে। নিশ্চয়ই তাদেরও সমর্থন ছিল ওই ঘটনায়, আর তারাও নিশ্চিত ছিল তাদের ওপর কেউ গুলি করবে না। সেগুলোও তদন্ত করা হয়নি। সবকটি পক্ষ মিলে আর্মিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। ভারতের সঙ্গে গোলামির রেল চুক্তি। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য এবং মালামাল আনার নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ।
সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে পলায়নের মাত্র 2 মাস আগে দেশটিতে যান শেখ হাসিনা। ওই সফরটি ছিল শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক সফর। এই সফরে তিনি ভারতকে রেল ট্রানজিট প্রদানে সম্মতি দিয়ে আসেন। এটিকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন গোলামির চুক্তি হিসেবে চিহ্নিত করে তীব্র সমালোচনা করেন। তারা চুক্তিটি প্রকাশ করারও দাবি জানান। ভারতকে একতরফা রেল ট্রানজিট দেওয়ার বিষয়ে দেশি এবং বিদেশি বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করে। রেল ট্রানজিট চুক্তির পর শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হলেও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদের জানান, এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথে দূরত্ব অনেকখানি কমবে ভারতের স্বার্থ রক্ষায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ এবং জ্বালানি বিশেষজ্ঞদের দেওয়া তথ্যমতে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সেই দেশের ছত্তিশগড়ে 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। সে দেশের পরিবেশ মন্ত্রণালয়ের গ্রিন প্যানেলের EIA রিপোর্ট প্রকল্পটিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে প্রতিবেদন দাখিল করায় ভারত সরকার এই প্রকল্পটি সে দেশের পরিবর্তে বাংলাদেশে করার প্রস্তাব করে। 2010 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালনের একটি প্রস্তাব ছিল। এই প্রস্তাবের ভিত্তিতে 2012 সালে সুন্দরবনের নিকটবর্তী রামপালে দুটি 660 ইউনিট মিলে মোট 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের আগেই 2010 সালের 27 ডিসেম্বর কোনরূপ পরিবেশগত প্রভাব নিরূপণ না করেই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের আদেশ জারি করা হয় এবং অবকাঠামো উন্নয়নের রূপরেখা চূড়ান্ত করা হয়। সুন্দরবনের সংকট দূরত্বের মধ্যে এই কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের পরিবেশ ঝুঁকি বিবেচনা করে বাংলাদেশের পরিবেশবিদরা প্রতিবাদ করেন এবং এক পর্যায়ে পরিবেশগত প্রভাব নিরূপণ সার্টিফিকেট না নিয়ে এই প্রকল্প চালুর বিষয়ে হাইকোর্ট রুল জারি করে। এমত অবস্থায় তড়িঘড়ি করে পরিবেশ অধিদপ্তরের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টে এই প্রকল্পকে পরিবেশ বান্ধব বলে সার্টিফিকেট দেয় এবং সেই প্রতিবেদন অনলাইনে আপলোড করে জনগণের মতামত চাওয়া হয়। বিতর্কিত EIA প্রতিবেদনকে সঠিক ধরে নিয়েই ঢাকায় ভারতের সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত 3টি চুক্তির মধ্যে রয়েছে যৌথ উদ্যোগ চুক্তি, বাস্তবায়ন চুক্তি এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি। তীব্র সমালোচনাকে পাশ কাটিয়ে 2022 সালের শেষ দিকে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হলেও কারিগরি ত্রুটি, কয়লা সংকট এবং অন্যান্য কারণে এখন পর্যন্ত মোট 7 বার বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এই বিদ্যুৎ কেন্দ্রটি মূলত ভারতের আবদার রক্ষার জন্যই করা হয়েছে। এটি বাংলাদেশের জন্য কখনোই লাভজনক হবে না। এটি দেশের জন্য একটি বিশাল বোঝা ছাড়া আর কিছুই নয়। এদিকে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালুর আগে সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শ্রমিক থেকে শুরু করে কারিগরি কাজে যুক্তদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতের নাগরিক। খুব সামান্য সংখ্যকই বাংলাদেশের নাগরিক। ভারতীয় নাগরিকদের আসবাবপত্র থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনের ব্যবহৃত সবকিছুই শ্রমিকরা ভারত থেকে আমদানি করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ভারতীয়দের দখলে তুলে দেওয়া হয় বাংলাদেশের আইটি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খাতে ভারতের একচেটিয়া প্রাধান্য রয়েছে। বিশেষ করে গত 15 বছরে বাংলাদেশের আইটি খাতে এখন ভারতীয় নাগরিকদের রাজত্ব চলছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। আন্তর্জাতিক গণমাধ্যম ডায়েচে ভেলে এই সংক্রান্ত এক প্রতিবেদনে উল্লেখ করে এসব খাতে এখন প্রায় 5 লাখ ভারতীয় নাগরিক কাজ করছে। এর মধ্যে শতকরা মাত্র 10 ভাগ বৈধভাবে, বাকি 90 ভাগে অবৈধভাবে কাজ করছে। পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করে ভারতীয়রা। চীনকে পাশ কাটিয়ে ভারতকে তিস্তা প্রকল্প দেওয়ার পরিকল্পনা। ভারত তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার ফলে বাংলাদেশ উত্তরাঞ্চলে দিন দিন মরুময়তা তৈরি হচ্ছে। প্রকল্প গ্রহণ করে চীন এই প্রকল্পে অর্থায়ন এবং কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না এবং পাওয়ার চায়নার মধ্যে 2016 সালের 28 সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অথচ চলতি বছরে শেখ হাসিনা ভারত সফর করে দেশে ফিরে হঠাৎ করে তিস্তা প্রকল্পের বিষয়ে উল্টো কথা বলা শুরু করেন। তিনি তিস্তা প্রকল্প ভারতকে দিয়ে করাবেন বলে ঘোষণা দেন। শেখ হাসিনা বলেন, তিস্তা প্রকল্প আমাদের করতে হবে। এ নিয়ে চীন ভারত দুই দেশেই আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। এরই মধ্যে চীন সম্ভাব্যতা যাচাই করেছে, ভারত সম্ভাব্যতা যাচাই করবে। দুই দেশের সম্ভাব্যতা যাচাই শেষে আমাদের জন্য যুক্তিযুক্ত হবে, আমরা সেটা নেব। তিনি আরও বলেন, আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক। বাস্তবায়নে চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি এটা ইন্ডিয়া করে দিক।
তাহলে এই প্রজেক্টের জন্য যা যা দরকার ইন্ডিয়া দেবে। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার। বাংলাদেশ এবং ভারতের অকৃত্রিম বন্ধুত্বের সব সীমা অতিক্রম করেছে বলে প্রতিনিয়ত বলতেন শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্যরা। যদিও বহু চেষ্টার পরও ভারতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের সম্প্রচার চালু করা সম্ভব হয়নি। অপরদিকে বাংলাদেশে ভারতের 100টিরও বেশি টিভি চ্যানেল সম্প্রচার চালিয়ে আসছে। সেই সঙ্গে শত কোটি টাকার বিজ্ঞাপন ব্যবসাও ভারতীয় প্রতিষ্ঠানগুলোই নিয়ন্ত্রণ করছে। ভারতের জি এবং স্টার গ্রুপের দুটি চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা আলাদা বিমে বাংলাদেশে মাত্র 3 লাখ টাকায় ডাউন লিঙ্ক করে কোটি কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের হিসাবে 2016 সাল পর্যন্ত প্রায় 70 কোটি টাকার বিজ্ঞাপন পেয়েছে এই দুটি চ্যানেল। অথচ বাংলাদেশ কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ধারায় বলা হয়েছে বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। বাংলাদেশ ছিল ভারতের উন্মুক্ত বাজার, পণ্যই আমদানি করতে হয়, কিন্তু বিকল্প বাজার না খুঁজে সবকিছুই ভারত থেকে কিংবা ভারতের মাধ্যমে আমদানি করা শেখ হাসিনার একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল বলেও জানান অর্থনীতিবিদরা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে 2023-24 অর্থ বছর স্থলপথে দুদেশের মধ্যে 1,07,28,800 টন পণ্য আমদানি রপ্তানি হয়। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় 1,50,50,663 টন পণ্য। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয় 9,78,438 টন পণ্য, অর্থাৎ প্রায় 94% ভারতের অনুকূলে। ভারত থেকে আমদানি হয় এমন পণ্যের তালিকায় রয়েছে তুলা, সুতা, বস্ত্র, শিল্পে বিভিন্ন রাসায়নিক, পাথর, আদা, রসুন, পেঁয়াজ, সব ধরনের মশলা, বিভিন্ন ধরনের সবজি এবং ফল।